প্রায় ৩০০ বছর ধরে ভারতীয় উপমহাদেশ শাসনকারী এক রাজবংশ, যার নেতৃত্বে ছিল ক্ষমতা, শিল্প ও সংস্কৃতির এক অভূতপূর্ব সমন্বয়, মুঘল সাম্রাজ্য। আজকের এই ভিডিওতে আমরা ভ্রমণ করব সেই বিশাল সাম্রাজ্যের পথ, যেখানে ইতিহাসের পাতা জুড়ে রয়েছে গৌরব, প্রেম, যুদ্ধ ও স্থাপত্যের চিরন্তন কাহিনী। বাবর ও সাম্রাজ্যের জন্ম। সবকিছুর শুরু হয় এক রক্তমাখা সকালে, 1526 সালের 21 এপ্রিল। পানিপথের প্রান্তর। একদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি হাজার হাজার সৈন্য এবং বিশাল যুদ্ধ হাতির সঙ্গে মাঠে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে দূর ফরগনা থেকে আসা এক তরুণ যোদ্ধা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সৈন্য সংখ্যায় কম, কিন্তু মাথায় ভরা কৌশল আর চোখে জয়ের আগুন। যুদ্ধ শুরু হতেই বাবর খেলালেন তার ভয়ঙ্কর অস্ত্র, তুল ঘুমা নামের যুদ্ধ কৌশল আর তুরস্ক থেকে আনা গর্জন করা তোপ। হঠাৎ করেই বদলে গেল যুদ্ধের মোড়। হাতি, সেনা, অহংকার সবকিছুকে পেছনে ফেলে সেদিন জন্ম নিল এক নতুন সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। কিন্তু বাবর শুধু একজন বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন কবি, প্রকৃতির প্রেমিক আর নিজের জীবনের কাহিনীর লেখক। তার লেখা আত্মজীবনে বাবরনামা আজও ইতিহাসের সবচেয়ে মূল্যবান দলিলগুলোর একটি। বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র হুমায়ুন, কিন্তু ভাগ্য তার জন্য রাজপথ মসৃণ করে রাখেনি। বিহারের শক্তিশালী শাসক শেরশাহ সূরির সঙ্গে চৌসার যুদ্ধের ভয়াবহ পরাজয়ের পর হুমায়ুনকে পালাতে হয় দেশ ছেড়ে। পেরিয়ে যান মরুভূমি, নদী, পাহাড়, শেষ পর্যন্ত আশ্রয় নেন দূর পারস্যে, যা আজকের ইরান। সেখানে কাটে দীর্ঘ 15 বছরের নির্বাসন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পারস্যের শাহের সহায়তায় একদিন আবার ফিরে আসেন হুমায়ুন। ফিরে পান হারানো দিল্লির সিংহাসন। কিন্তু দুর্ভাগ্য, রাজত্ব তার বেশি দিন টিকল না। একদিন প্রাসাদের সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে এক নিমিষে শেষ হয়ে যায় একজন সম্রাটের জীবন। সম্রাট আকবর। সময় 1556 সাল। আবার সেই পানিপথ, কিন্তু এবারে যুদ্ধের নায়ক কোনো অভিজ্ঞ সম্রাট নয়, মাত্র 13 বছরের এক কিশোর। নাম তার জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন এক বিশ্বস্ত অভিভাবক, বৈরাম খান। অন্যদিকে বিদ্রোহ শক্তিশালী শাসক হিমু। রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় কিশোর আকবর, আর সেই জয়ই খুলে যায় ইতিহাসের সবচেয়ে গৌরবময় দরজা। আকবর বসেন দিল্লির সিংহাসনে। শুরু হয় মুঘল ইতিহাসে সবচেয়ে জমজমাট, দীপ্তিময় অধ্যায়। আকবর শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন সমন্বয়ের এক জীবন্ত প্রতীক। ধর্মের সীমারেখার ঊর্ধ্বে উঠে তিনি গড়ে তোলেন এক অভিনব দর্শন, দ্বীন-ই ইলাহি, যেখানে বিশ্বাসের আগে স্থান পায় মানবতা। ফতেহপুর সিক্রির ইবাদতখানায় বসত এক অভূতপূর্ব দৃশ্য। একই ছাদের নিচে হিন্দু পণ্ডিত, মুসলিম আলেম, জোরাস্ট্রিয়ান পুরোহিত, খ্রিস্টান পাদ্রী বসতেন ধর্ম, জীবন আর সত্যের গভীর আলোচনায়। প্রশাসনে আকবর ছিলেন সমান দূরদর্শী। তিনি চালু করেন মনসবদারি প্রথা, যেখানে সামরিক ও বেসামরিক শক্তির মধ্যে তৈরি হয় এক সুশৃঙ্খল ভারসাম্য। আর রাজস্ব ব্যবস্থাকে শক্তভিত দেন যাবতীয় বা টোডরমলের রাজস্ব ব্যবস্থার মাধ্যমে। সংস্কৃতির আকাশেও তখন নতুন সূর্য উঠেছে। আকবরের দরবারে জ্বলজ্বল করত নবরত্ন, বুদ্ধির প্রতীক বীরবল, সঙ্গীতের জাদুকর তানসেন আর মহাকবি ফৈজি। লাল বেলে পাথরে করা স্বপ্নের শহর ফতেপুর সিকরি আর প্রাসাদে রূপান্তরিত আগ্রা দুর্গ, সবই ছিল এক দূরদর্শী সম্রাটের কল্পনার বাস্তব রূপ। আর ইতিহাসে এই প্রথম তিনি শুধু মুসলিম শাসক নন, বরং পরিচিত হলেন ভারতের সম্রাট হিসেবে। জাহাঙ্গীর ও নূরজাহান। সম্রাট আকবরের পর সিংহাসনে বসলেন তার পুত্র নুরুদ্দিন সেলিম, যাকে ইতিহাস চেনে জাহাঙ্গীর নামে। রাজা হলেও তার মন ছিল প্রকৃতির কোলে। পাখির ডাক, ফুলের রং বা পাহাড় নদীর নীরব সৌন্দর্য সবই তাকে টানত। তার হাত ধরেই মোগল চিত্রকলায় এলো নতুন প্রাণ। কিন্তু জাহাঙ্গীরের জীবনের আসল মোড় ঘুরে যায় এক নারীর আগমনে, মেহেরুন্নেসা। বিয়ের পর যিনি পরিচিত হন নূরজাহান নামে। তিনি শুধু প্রাসাদের অলিন্দে বসে থাকা কোনো রানী ছিলেন না, শিকারে যেতেন সাহসী পুরুষের মতো, আবার কখনো হাতির পিঠে চড়ে যেতেন যুদ্ধের ময়দানে। এমনকি সাম্রাজ্যের সরকারি ফরমান আর মুদ্রাতেও ভেসে উঠত তার নাম, বাদশাহ বেগম নূরজাহান। ধীরে ধীরে সবাই বুঝে যায় সিংহাসনে বসে রাজত্ব করছেন জাহাঙ্গীর, কিন্তু সাম্রাজ্যের হাল ধরেছেন একজন নারী, নূরজাহান। শাহজাহান। মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র খুররম সিংহাসনে বসে নাম নিলেন শাহজাহান। তার সময়ই মুঘল সাম্রাজ্য সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়। স্থাপত্য, সম্পদ আর ক্ষমতা সবকিছু একসঙ্গে চরমে পৌঁছায়। প্রিয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহান সিদ্ধান্ত নেন তার স্মৃতিতে এক বিশাল সমাধি বানাবেন। 1632 সালে কাজ শুরু হয়। 21 বছর পর তৈরি হয় তাজমহল।
এটি শুধু একটি সমাধি নয়, মুঘল স্থাপত্যের সবচেয়ে বড় উদাহরণ। শাহজাহান দিল্লিকে রাজধানীর শক্ত কেন্দ্র বানান, তৈরি করেন লাল কিলা ও জামে মসজিদ। এই সময়েই বানানো হয় ময়ূর সিংহাসন, যা সোনা, রত্ন আর মূল্যবান পাথরে মোড়া ছিল এবং তখনকার সবচেয়ে দামি রাজাসন হিসেবে পরিচিত ছিল। ১৬৫৭ সালে শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন তার ছেলের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত ঔরঙ্গজেব জিতে যান। ক্ষমতা নেওয়ার পর তিনি নিজের পিতাকেই বন্দী করেন আগ্রা দুর্গে। জীবনের শেষ কয়েক বছর শাহজাহান সেখানেই বন্দী অবস্থায় কাটান। সেখান থেকেই তিনি দূর থেকে তাজমহল দেখতে পেতেন। সেখানেই তার মৃত্যু হয়। শাহজাহানকে বন্দী করার পর সিংহাসনে বসেন তার পুত্র ঔরঙ্গজেব। তিনি ছিলেন কঠোর ধর্মপরায়ণ শাসক। ক্ষমতায় এসেই তিনি সাম্রাজ্যকে দ্রুত বিস্তারের পথে নিয়ে যান। তার সময়েই মুঘলরা বিজাপুর ও গোলকুন্ডা জয় করে দক্ষিণ ভারতে নিজেদের আধিপত্য বাড়ায়। কিন্তু তার শাসননীতিতে বড় পরিবর্তন আসে। তিনি আবার চালু করেন জিজিয়া কর। বহু মন্দির ধ্বংস হয়। সঙ্গীত ও চিত্রকলার পৃষ্ঠপোষকতা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মুঘল দরবারের সেই শিল্প সংস্কৃতির উজ্জ্বল পরিবেশ ভেঙে পড়ে। এই সময়ই পশ্চিম ভারতে এক নতুন শক্তি মাথা তোলে, মারাঠা নেতা শিবাজি। তার গেরিলা যুদ্ধ মুঘল সেনাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দীর্ঘ যুদ্ধ, বিদ্রোহ আর সাম্রাজ্যের বিশাল খরচ মুঘল শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। ১৭০৭ সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের আসল ভাঙন শুরু হয়। একের পর এক দুর্বল সম্রাট সিংহাসনে বসতে থাকেন। কেন্দ্রীয় শাসন শক্তি হারায়। সেই সুযোগে বাংলার নবাব, অযোধ্যার শাসক, মারাঠা ও শিখরা নিজেদের ক্ষমতা বাড়াতে শুরু করে। মুঘল সম্রাট তখন আর পুরো ভারতের শাসক নন, শুধু নামমাত্র সম্রাট। এই দুর্বলতার সুযোগ নেয় ইউরোপ থেকে আসা এক নতুন শক্তি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে। এখান থেকেই মূলত ভারতের উপর ব্রিটিশ শাসনের পথ খুলে যায়। এরপর মুঘল সম্রাটরা শুধু দিল্লির লাল কিলার ভেতর সীমাবদ্ধ হয়ে পড়েন। বাস্তব ক্ষমতা পুরোপুরি চলে যায় ইংরেজদের হাতে। শেষ অধ্যায় আসে ১৮৫৭ সালের মহাবিদ্রোহে। বিদ্রোহ দমনের পর ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে গ্রেফতার করে। তাকে নির্বাসনে পাঠানো হয় রেঙ্গুনে। সেখানেই দুঃখ, নিঃসঙ্গতা আর বন্দিত্বের মধ্যে শেষ হয়ে যায় মুঘল বংশের শেষ সম্রাটের জীবন। এভাবেই প্রায় ৩০০ বছরের মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। মুঘলদের গল্প মানে এই উপমহাদেশের বহুত্ববাদী হৃদয়ের গল্প। মুঘল সাম্রাজ্য ছিল ইতিহাসের এক জটিল ও সমৃদ্ধ ট্যাপেস্ট্রি। তারা কেবল শাসন করেনি, তারা ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক জিনগত কোডে নিজেদের অমোচনীয় স্বাক্ষর রেখে গেছে।